আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৩৮, লেখনীতে সুরাইয়া রাফা। পুরনো ধাঁচের অটোপৌর শ্যাওলাপাড়া বাড়িটার চারিপাশে ছড়িয়ে পড়েছে সকালের মিহি সূর্যালোক। দক্ষিণের জানালা জুড়ে নরম রোদের হাতছানি, চারিদিকে বর্ষার মতন। সকাল সকাল ঝুড়ো ঝুড়ো সোনালি আলোয় কর্দমাক্ত আঙিনার চিত্র যেন সদ্য বিবাহিতা হলদেরাঙা কিশোরী নববধূ। পরিষ্কার নীল দিগন্তে আজ শুভ্র মেঘের আধো আধো সুবিস্তীর্ণ প্রলেপ দেখে মনে হয় দীর্ঘ আধারের প্রহর কাটিয়ে উজ্জ্বল হাসিতে মাতোয়ারা প্রকৃতি। বাইরের প্রকৃতি আজ যতটা শান্ত নিরিবিলি, ঘরের অভ্যন্তরীণ আবহাওয়া ঠিক ততটাই গুমট। দম বন্ধকর অস্বস্তিদায়ক মুহূর্ত। বসার ঘরে উপস্থিত কারোর মুখে রা নেই। ঈশানীর মামা, মামি, নানি, এমনকি উষা, সকলের মুখায়ব জুড়ে নেমে এসেছে অকৃত্রিম এক তামাশা। প্রচণ্ড ক্ষুব্ধতায় ঘরের এক কোণে দাঁড়িয়ে ফুটন্ত তেলে ভাজার ন্যায় অনাবরত ফোঁসফাঁস করছেন রোকেয়া। ঘরময় বিরাজমান নৈশব্দ। এর মাঝে বসার ঘরে এসে হাজির হয় ঈশানী। নাজুক পদচারণের প্রতিটি কদমে ভীরুতা সুস্পষ্ট। গত কয়েকটা দিন তীব্র জ্বরের দহনে অনেকটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে তার পেলব মুখশ্রী। অক্ষিপুটে ক্ষয়িষ্ণু ভাব। আগের থেকে অনেকটা শীর্ণকায় লাগছে তার রুগ্ন শরীরখানি। পরনের টপ আর লং স্কার্ট দুটো ঢলঢল করছে। মেয়েটার পরিশ্রান্ত পদযুগলের প্রতিটি পদধ্বনি যেন বিরক্তির রেশ দ্বিগুণ বাড়িয়ে তুলছে উপস্থিত সকলের। মেয়ের এরূপ নীরব ভাবলেশীন আগমন সহ্য হল না রোকেয়ার। তিনি অস্থির পদচারণায় এগিয়ে গেলেন সম্মুখে। মুখোমুখি দাঁড়িয়ে কোনো কিছুর ইঙ্গিত না দিয়ে শক্ত হাতে চপেটাঘাত বসালেন জ্বরে পড়তে থাকা উৎপীড়িত শরীরের উপর। অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় ঝলসে উঠল কোমল ত্বক। ঝাপসা চিত্তে নিজেকে জুৎসই সামলানোর অক্ষম ঈশানী। ফলস্বরূপ তাল হারিয়ে পড়ে গেল শক্ত মেঝেতে। ক্ষুব্ধতায় ঝাঁঝিয়ে উঠলেন রোকেয়া। মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে যাওয়া মেয়েটার দিকে কঠিন দৃষ্টিপাত করে ক্রোধান্বিত স্বরে বললেন, মাহিনকে কি বলেছিস তুই? কয়েকদিনের অসুস্থতার দরুন ক্লান্ত পরিশ্রান্ত শরীর, ব্যথাতুর অচল মাংসপেশি। তবুও ধীরে ধীরে উঠে বসার চেষ্টায় অবিচল থেকে জবাব দিল ঈশানী, আমি কিছু বলিনি মাহিনকে। 2 দিন বাদে বিয়ের তারিখ, অথচ আজ হঠাৎ সে বিয়েটা ভেঙে দিল। এর কারণ কি? কোনো মতে উঠে বসল ঈশানী। পিঠে পড়ে থাকা এক ঝাড় রেশমের মতো লম্বা চুল এলোমেলো হয়ে লেপ্টে আছে কপালে, মুখে, এমনকি ঘাড়ের 2 পাশে। জ্বরের তোপে ঝিমঝিম করছে মস্তিষ্ক। শুষ্ক একটা ঢোক গিলে মায়ের অগ্নিদৃষ্ট চোখে চোখ মেলালো মেয়েটা। বলল, যে বিয়ে ভেঙেছে তাকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে কেন বলছো? ঈশানীর এহেন দায়সারা প্রত্যুত্তরে ভলভলিয়ে রক্ত চড়ে উঠল মস্তিষ্কে। আপন চিত্তে খেই হারিয়ে ক্ষুব্ধতার সম্মুখে ঝুঁকলেন রোকেয়া। আক্রান্ত মেয়েটার পান পাতার মতো ঢলঢলে পেলব কপলে আরও কয়েক ঘা বসিয়ে দিলেন অকপটে। রাগে কটমট করতে করতে বললেন, অভাগী অপয়া, আমি কিছু বুঝি না ভেবেছিস? কাল মাহিন তোর সঙ্গে দেখা করতে গেল, আর আজ গোটা বিয়েটাই ভেঙে দিল। এটা এমন কি এমনি এমনি? যেখানে সব কিছু ঠিকঠাক সেখানে তুই কিছু না বললে হুট করে বিয়ে ভাঙবে কেন সে? আমাকে তোর এতটা নাদান মনে হয়? মায়ের কথায় ভাবান্তর হলো না ঈশানীর। ও শুধু গ্রীবা ঘুরিয়ে দৃষ্টিপাত করল সম্মুখে। সোফায় বসা প্রত্যেকটা মানুষ নীরব দর্শকের ন্যায় বিনা বাক্যে অবলোকন করছে সবটা। প্রত্যেকের চোখে বেজায় অনীহা, যেন এই দৃশ্যে মোটেও উদ্বিগ্ন নয় তারা। এমনকি মানবতার উৎপীড়নটুকু অনুপস্থিত তাদের মাঝে। এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন কেউ একবারের জন্য বাধা দিল না মাকে? ছোট বোনের সামনেও কি এভাবে মার খাওয়া যায়? ঈশানীর নির্বোধ নির্লিপ্ততা অবলোকন করে ওর 2 বাহু ধরে সজোরে ঝাঁকিয়ে উঠলেন রোকেয়া। ক্রোধান্বিত হয়ে বলতে লাগলেন, সত্যি করে বল, কি বলেছিস মাহিনকে? বারবার নিজেকে অপয়া প্রমাণ করতে মহল্লাবাসীর সামনে আমাদের নাক কান কাটতে লজ্জা করে না তোর? কি করে বল, একটুও লজ্জা করে না তোর? তুমি কি সত্যি আমার নিজের মা? জন্মদাত্রী মায়েরা কি তাদের মেয়ের সঙ্গে এমনই করে কথা বলে? টলমলে অশ্রুসিক্ত 2 নয়ন মুছে শান্ত নির্জীব স্বরে প্রশ্নটা ছুড়ল ঈশানী। সঙ্গে সঙ্গে নরম গালে হামলে পড়ল তীব্র এক কষাঘাত। প্রচণ্ড আঘাতের তোরে ঝলসে উঠল মুখমণ্ডল। মুহূর্তেই প্রতিটি আঙুলের ছাপ জমে গেল
জখমের রক্তাভ লালিমা। নরম তুলতুলে কপল দুটো অশরীরে ধারণ করল লালচে বর্ণালী রূপ। প্রচণ্ড অসহনীয় বিনা বাক্যে দূরত্ব বাড়ালো রোকেয়া। প্রচণ্ড অনীহায় বিনা বাক্যে দূরত্ব বাড়ালেন রোকেয়া। মা সরে যেতেই পাশ থেকে ভেসে এলো মামার কর্কশ আওয়াজ। প্রত্যেকবার বিয়ের কথা উঠলেই একটা না একটা কাহিনী সৃষ্টি করিস তুই। এমনকি গত কয়েক মাস যাবৎ দেখছি। কোথায় ছিলি, কি করেছিলে সবটাই অজ্ঞাত। কিচ্ছুটি জানতে চাইনি আমরা, তোকে তোর মতো ছেড়ে দিয়েছি। অথচ এতগুলো দিন বাদে, এত কাহিনীর পরেও যখন মাহিনের মতো একটা ছেলে নিজে থেকে বিয়ের প্রস্তাব দিল, আগ বাড়িয়ে তোর জীবনটা শুধরে দিতে চাইল, তখন তুই কি না। এতটুকু বলে থামলেন মামা। বিতৃষ্ণায় ফিরিয়ে নিলেন মুখ। কিয়ৎক্ষণের নীরবতা, অতঃপর সামান্য ঘাড় ঘুরিয়ে তিক্ত স্বরে বলে উঠলেন, আমরা সব জানি তুই একটা সন্ত্রাসীর জন্য এসব করছিস, কিন্তু তুই কি জানিস তোর বাবাও দেশকে রক্ষা করতে গিয়ে এমন এক সন্ত্রাসী টেরোরিস্ট দলের হাতেই বন্দী হয়েছিলেন। আর তার কয়েক মাস পরেই ফের নীরবতায় আচ্ছাদিত হলো পুরো বসার ঘর। সব সময় রসিকতায় মজে থাকা দেবরার কুচকানো মুখমণ্ডলেও আজ অনীহার লেশ। মুখ কাচুমাচু করে ঘরের এক কোণে বসে আছে উষা। মাঝে মধ্যে চোখ উঁচিয়ে আড়ালে পর্যবেক্ষণ করছে সকলের অভিব্যক্তিটুকু। খানিক বাদেই নীরবতার ইতি টানল স্বয়ং ঈশানী। আলতো নিঃশ্বাস ছেড়ে বিদ্রুপাত্মক হেসে দৃষ্টিপাত করল মামার পানে। ব্যথাতুর স্বরে বলে উঠল, আর তোমরা কি করলে? আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করতে না করতেই একটা ছোট্ট মেয়েকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে তার মাকে অন্যত্র বিয়ে দিয়ে দিলে। অতর্কিতে থমথমে হয়ে উঠল দৃশ্যপট। একরক্তি মেয়েটার মুখ থেকে বের হওয়া তীরের ফলার মতো তির্যক বাক্যটি যেন নীরব যুদ্ধ লাগিয়ে দিল প্রত্যেকের অন্তরে। নানি মামা দুজনেই নির্বিকার বদনে চেয়ে আছেন ঈশ্বর পানে। অসহনীয় নীরবতা ভেঙে ফের বলতে উদ্যত হলো মেয়েটা, ওই ছোট্ট বাচ্চাটা কি দোষ করেছিল বলো তো মামা? বাবা মা সবকিছু একসাথে কেড়ে নিয়ে নরক বানিয়ে দিয়েছিলে তোমরা আমার জীবনটাকে। তাহলে এখন আমার ভালো মন্দ নিয়ে এত দুশ্চিন্তা কিসের তোমাদের? ক্রন্দিত মেয়েটার পানে চাইলেন মামা। থমথমে গলায় বলে উঠলেন, তখন ছোট ছিলে, কিন্তু এখন বড় হয়েছিস। বোঝার চেষ্টা কর, পরিস্থিতিটাই এমন ছিল যে। বাক্য সম্পন্ন করতে পারল না মামা। তার আগেই গলা ছেড়ে চেঁচিয়ে ওঠে ঈশানী, তোমরাও এবার আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো। আমি পারবো না অন্য কাউকে বিয়ে করতে। ও শেষ করে দেবে সব, ধ্বংস করে ফেলবে তোমাদের অস্তিত্ব। তার চেয়ে বড় কথা, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না মামা। শেষ বাক্যটা বড্ড নাজুক স্বরে বলল নীলাম্বরী। কথাটা কর্ণগোচর হবার সঙ্গে সঙ্গেই ফের ফুঁসে উঠলেন রোকেয়া। তরতরে এগিয়ে এসে বাড়ালেন সংকীর্ণতা। জ্বরের দাবদাহে গুটিয়ে যাওয়া মেয়েটার সরু বাহুটা চেপে ধরলেন শক্ত হাতে। ওকে টেনে তুলতে তুলতে তিরিক্ষি আওয়াজে বাক্য ছুড়লেন, বুঝেছিস তুই? বুঝেছি। বুঝেছি তুই শুধরাবার নস। নিজের মুখটা তো পোড়াবি, সাথে আমাদেরটাও। কথা শেষ করে ঈশানী সমেত সিঁড়ির পানে অগ্রসর হলেন রোকেয়া। তক্ষুনি পেছন থেকে ভগ্নস্বরে ডেকে ওঠেন দেবুরা, বুড়োযুগল কুচকে সুধান, হডে লই যা রিতারে। পেছনে ঘুরতে না ঘুরতেই কঠোর অভিব্যক্তিতে জবাব দিল রোকেয়া, একটা গুন্ডা মাস্তানের জন্য আজ যেই মেয়ে নিজের বিয়ে ভেঙে দিতে পারছে, ঘরের বাইরে যেতে দিলে কাল সে আরও বড় কোনো অঘটন ঘটাবে না তার নিশ্চিত কোথায়। তাই যতক্ষণ না এসব পাগলামি বন্ধ করছে ততক্ষণ অবধি ঘরের এক পাও বাইরে রাখতে পারবে না। আজ থেকে ঘরবন্দি থাকুক। যেদিন নিজের ভুল শুধরাতে পারবে সেদিনই কেবল ঘরের তালা খোলা হবে। কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে করিডোর অবধি চলে গেলেন রোকেয়া। ওদিকে মায়ের ভাবনা বোধগম্য হতেই পিলে চমকে উঠল ঈশানীর। তৎক্ষণাৎ শরীর ছেড়ে মেঝেতে বসে পড়ল মেয়েটা। হাজার রকমের জোর জবরদস্তি করে নিজের বাহুটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে বলতে লাগলো, ছাড়ো মা, আমি ঘরে যাব না। তুমি আমাকে তালা মেরে কক্ষবন্দি করে রাখতে চাইছো? কেমন মা তুমি? রোকেয়া ছাড়লেন না, উল্টো মেয়েকে টেনে হিঁচড়ে ঘরের অভিমুখে নিয়ে যেতে যেতে বললেন, চুপচাপ বিয়ে করলে আজ আর এই দিন দেখতে হতো না। আমার মেয়ে হয়ে একটা দেশদ্রোহী সন্ত্রাসীর হাত ধরে ঘুরে বেড়াবি, আর আমি মা হয়ে সেসব সহ্য করব বলে তোর মনে হয়?
একটা সন্ত্রাসী, যার কোনো ভবিষ্যৎ নেই, বাস্তবতা নেই, জীবনের নিশ্চয়তা নেই, একটা যাযাবর জানোয়ারের চাইতেও সে অধম। তার জন্য কিসের এত দরদ তোর? লজ্জা করে না একটা খুনির হয়ে সাফাই গাইতে? জিসান আমাকে সব বলেছে, ওই জানোয়ারটা তোর সর্বনাশ করে ছেড়েছে। এসব কথা মানুষের জানাজানি হতে দেব আমি ভেবেছিস? মরে গেলেও না। তাতে যদি সারা জীবন নিজের মেয়েকে তালাবন্ধ করে রাখতে হয় তবে তাই রাখবো। রুগ্ন শরীরটা অসাড় হয়ে আসছে। অতিরিক্ত টানা হেঁচড়ার ফলে জামা কাপড় ছিঁড়ে ফেরে একাকার। ধুলোবালিতে পরনের সফেদ স্কার্টটা কদাচিৎ বর্ণ ধারণ করেছে ইতোমধ্যে। নাজুক শরীরে জায়গায় জায়গায় তৈরি হয়েছে বীভৎস ক্ষতর চিহ্ন, অথচ মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে জিসানের নাম। এতটা নিচে কবে নামলো ছেলেটা? শেষমেশ কিনা মায়ের সামনে চরিত্রহীনা বানিয়ে ছাড়ল। পেছন থেকে ঠিক কিরূপ কালকাঠের নাড় পায়তারা করেছে জিসান, মেয়েটা বুঝে আসে না। তবে এই মুহূর্তে মায়ের শেষ বাক্যটা ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দিল ঈশানীকে। ফলস্বরূপ স্বচ্ছ মেঝেতে হুমড়ি খেয়ে বসে চিত্ত চিরে চিৎকার করে ওঠে রমণী। বাঁধ ভাঙা হয় প্রগাঢ় বেদনার দহন। নিজেকে প্রমাণ করার প্রয়াসে অসহায়ের মতো আর্তনাদের ধ্বনিতে বলতে শুরু করে, তুমি নিজের মেয়েকে ভরসা করো না? একটা অচেনা ছেলের কথাকে এতটা প্রাধান্য দিচ্ছ যে তার কথায় তুমি আমাকে তালা মেরে রাখতে চাইছো কেন মা? জিসান মিথ্যে কিছু বলেনি। ওই বাজে লোকটার জন্য তোর এসব পাগলামি বলেই যে তুই আর পবিত্র নেই। এত মাস ধরে ওই নিকৃষ্ট লোকটা নিজের কাছে রেখেছে, অপবিত্র করে ছেড়েছে তোকে। না জানি আরও কি। বাক্যের মাঝেই ক্রোধের তাড়নায় হাঁসফাঁস করে ওঠেন রোকেয়া। ভীষণ ব্যতিগ্রস্ত হয়ে নির্জীব জড়পিণ্ডের ন্যায় মেয়েটাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ঘরের দিকে নিয়ে যেতে যেতে ঘৃণ্যত স্বরে আওড়ান, মান সম্মান সব শেষ করে দিয়েছে জানোয়ারটা। রোকেয়ার তিরিক্ষি বাক্যে হৃদ ছিঁড়ে এফর ওফর হলো দুর্বল ক্ষয়িষ্ণু মেয়েটার। ফের শুরু করলো অজস্র আহাজারি। অস্পষ্ট অপারক স্বরে বারবার বলতে লাগলো, ওই জিসান একটা ধূর্ত মিথ্যাবাদী, এমন কিছুই ঘটেনি। অরণ্য আমাকে রেপ করেনি মা, বিশ্বাস করো, অরণ্য আমাকে রেপ করেনি। আমি এখনো পবিত্র। মেয়ের হৃদয় বিদারক বিলাপে বিন্দুমাত্র পিছুটান অনুভব করলেন না রোকেয়া। উল্টো এক ধাক্কায় ঈশানীকে ঘরের মেঝেতে ছুঁড়ে ফেলে দরজায় তালা লাগাতে লাগাতে তিনি রুক্ষস্বরে বললেন, একটা জানোয়ারের জন্য নিজের বিয়ে ভেঙেছিস, মাহিনের মতো সোনার টুকরো ছেলেকে পায়ে ঠেলে দিয়েছিস। এখনো তোর এইসব মায়াকান্না বিশ্বাস করব আমি ভেবেছিস? কখনোই না। শরীরে অহর্নিশ ব্যথা, হৃদয়ের রক্তক্ষরণ, টালমাটাল মস্তিষ্ক সবকিছুকে নিদারুণ উপেক্ষা করে উঠে দাঁড়ালো ঈশানী। তড়িঘড়ি পায়ে সামনে অগ্রসর হয়ে দু হাতে ধাক্কাতে শুরু করলো কাঠের দুয়ার। বিপরীত প্রান্তে নৈশব্দের উদ্ভাসন, যার দরুন জাগ্রত হলো ব্যতিগ্রস্ততা। কোনরূপ দ্বিধাবোধ না করে একেবারে গলা ছেড়ে ডাকতে শুরু করলো রমণী, মা দরজা খোলো, একবার আমার কথাটা শোনো, আমি বের হব মা। কণ্ঠনালীতে দলা পাকানো অভিমান, বেদনার প্রকোপে সিক্ত হয়ে উঠেছে সুগভীর নীলাম্বরীর নেত্র গহ্বর। মাত্রাতিরিক্ত ধকল, কথা বলার শক্তি ক্ষীণ, তবুও বন্ধ দরজায় অনাবরত করাঘাত করে যাচ্ছে ঈশানী। ক্রন্দনরত বিদীর্ণ আওয়াজে এক নাগারে শুধু বলছে, মা, মা, নানি, উষা, আমি তোমাদের কি ক্ষতি করেছি? কেন এভাবে কষ্ট দিচ্ছ? কেন একটু বুঝতে চাইছো না আমায়? জিসানের সব কথা মিথ্যে, বিশ্বাস করো, আমি পবিত্র। আমাকে কেউ স্পর্শ করেনি। যদিও বা কেউ সেটা করার স্পর্ধা দেখায়, তবে ওই জানোয়ারটা সবার আগে ঢাল হবে আমার। একবার বিশ্বাস করো আমাকে মা। হাজারটা প্রতিশ্রুতি বাক্য শুনিয়েও কোনো লাভ হলো না। মন গলে না কঠিন মানবী রোকেয়ার। ওদিকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে অবশেষে দরজা ঘেঁষে ধপ করে মেঝেতে বসে পড়ে ঘরবন্দি ইস্যু। অবচেতন রুগ্ন শরীরখানা কাঁপছে তিরতিরিয়ে, নেবু নেবু ঝাপসা দৃষ্টিসীমা, আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত সর্বাঙ্গ। তাও বেসামাল ক্রন্দন প্লাবনের ঢেউ তুলে ব্যাকুল চিত্তে আর্তনাদ করতে থাকে সেই মেয়েটা, যে কিনা সমগ্র ধরনীর তরে ব্লাডি মনস্টারের একমাত্র দুর্বলতা, এক অশুভ মরীচিকার স্নিগ্ধ সাকুরা। তার ভগ্ন অধরের ফাঁক গলিয়ে অস্ফুট ধ্বনিত হয় নিগুড় শব্দের বহর।
আমি নিরুপায়। ওই জানোয়ারটা যে আমার রক্তে মিশে গিয়েছে, হৃদয়ের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যার অস্তিত্ব, আমি তাকে এই জীবনে ভুলবো কি করে মা? আধুনিক ধাঁচের কাজ আচ্ছাদিত বিশাল ডাইনিং টেবিলটা ভর্তি হয়েছে হরেক রকম সুস্বাদু খাবারের বহরে। প্রতিটি পদে অকৃত্রিম সুঘ্রাণ আর সুনিপুণ ডেকোরেশন, দুটোই জিভে জল আনার মতো আকর্ষণীয়। এক দর্শনে চোখ বোলালে যে কেউ নিঃসন্দেহে গৃহিণীর রন্ধনশৈলীর তারিফ করতে বাধ্য। তবে গৃহিণী আজ একা নয়, তার আমূল সহযোগিতায় লিপ্ত হয়েছে উৎসুক কন্যা নিঝুম। খালামণির রান্নাঘর থেকে যে খাবারগুলো বেড়ে দিয়েছে সেগুলো একটা একটা করে সন্তর্পণে ডাইনিংয়ে সাজিয়ে তবেই অ্যাপ্রন খুলে চেয়ার টেনে খেতে বসল সে। খাবারের সুস্বাদু গন্ধে পেটের ভেতর গুড়গুড় আওয়াজ হচ্ছে ভীষণ। এইভাবে বেশিক্ষণ সামনে নিয়ে বসে থাকা দূর। অজ্ঞতা তন্দ্রাকে উচ্চস্বরে ডেকে ওঠে নিঝুম। খালামণি, জলদি এসো, সব খাবার ঠান্ডা হয়ে গেল তো। আজকের মেনুর শেষে থালা সমেত একটু পরে ডাইনিংয়ে এসে হাজির হলেন তন্দ্রা জাওয়াদ। তাড়াহুড়ো করে 3টি প্লেট সাজালেন প্রথমে, অতঃপর প্রত্যেকটাতে সমপরিমাণ খাবার তুলে দিতে দিতে হুট করেই কি ভেবে যেন প্রশ্ন ছুড়লেন নিঝুমের উদ্দেশ্যে। ছেলেটাকে কি ভেবেছেনো তুমি? কোন ছেলেটা? অজ্ঞাত স্বরে ঠোঁট উল্টালো নিঝুম। একপল নিঝুমকে পর্যবেক্ষণ করে ফের হাতের কাজ অবিরত রেখেই তন্দ্রা বলে ওঠেন, ওই যে সেদিন সন্ধ্যায় তোমাকে দিয়ে গেল। তুষারের কথা উঠতেই অকৃত্রিম আড়ষ্টতায় মিয়ে গেল মেয়েটা। ঠোঁট কামড়ে মাথা নমিত করল সবেগে। হৃদ মাঝারে জাগ্রত হলো নিদারুণ এক উৎকণ্ঠা। মনে মনে ভাবতে লাগলো, খালামণি হঠাৎ তুষারের কথা কেন জানতে চাইছে? ভিলেনটার সঙ্গে আবার আমার বিয়ের চিন্তা ভাবনা করছে না তো? ইস! আপন ভাবনায় সংকীর্ণতা উতলে উঠল মন গহীনে। পুলকিত চিত্তের সুপ্ত লাজুকতা হামেশাই ধরা দিল বাহ্যিক বদনে। গোলগাল কপল দুখানা রক্তাভ হয়ে উঠল লজ্জার লালিমায়। কি হলো, বললে না যে? কিভাবে চিনো? খালামণির আকস্মিক বাক্যে ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো নিঝুম। তাড়াহুড়া নিজের খাপছাড়া ভঙ্গিমা আড়াল করে বাম হাতের ঘাড় চুলকে জানালো, ওই আর কি, তোমাকে বললাম না, ভার্সিটির বড় ভাই। নিঝুম কথাটা বলতে না বলতেই ওর পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন তন্দ্রা। খালামণির গভীর চোখের সুদীপ্ততা অচিরেই শঙ্কা বাঁধালো নিঝুমের অন্তর জুড়ে। ধরা পড়ে যাওয়ার ভয়ে আলগোছে শুষ্ক ঢেক গিলল মেয়েটা। জিভ নাড়িয়ে শব্দ উচ্চারণের মাধ্যমে বলতে চাইল আরও কিছু, তবে এর আগেই তৃতীয় পক্ষের গমগমে স্বরে ইতি টানল সম্পূর্ণ বাক্য। অতর্কিতে দুজনের দৃষ্টিপাত করল পেছনে। হাফ সিল্ক টি শার্ট আর ট্রাউজার পরিহিত তাগড়া যুবকটি নির্লিপ্ত বদনে এগিয়ে আসছে এদিকেই। তন্দ্রাচ্ছন্ন তার দুই নয়ন, খুব সম্ভবত ঘুম থেকে উঠেছে। যা দেখা মাত্রই মেকি গম্ভীরতায় দাঁত খিঁচলেন খালামণি। কর্কশ গলায় বললেন, এটা ঘুম থেকে ওঠার সময়? ঘড়ির দিকে একবার তাকাও তো দেখি। আধো আধো চোখ মেলে ঘড়ির দিকে দৃষ্টিপাত করে দীর্ঘশ্বাস ছাড়ল যুবক। ঠোঁট ফুলিয়ে ঘুম জড়ানো গলায় বলল, দুপুর 2:30 বেজেছে কেবল। আমি তো ভেবেছিলাম এতদিন পর বাড়িতে এসে সেই সেলিব্রেশনে সারাদিন ঘুমাবো আজ, কিন্তু এই বাচাল মেয়েটা ঘুমোতে দিলে তো। সেই সকাল থেকে পকর পকর করেই যাচ্ছে ননস্টপ। নিঝুমের খোলা চুলের একাংশ ধরে আচমকা টান মেরে কথাটা বলল সে। আউচ! চুলের ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে নিঝুম। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নাকের পাটা ফুলিয়ে বলে, তুমি মুখ ধুয়েছ তুর্য ভাই? না ধুলে কি, ধুয়ে দিবি তুই? গিরিবাদেশে সামান্য বাকিয়ে হেয়ালি স্বরে প্রশ্ন করে তুর্য। তীর্যক ভেঙচি কেটে মুখ ঘোরায় নিঝুম, দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে বলে, আমার এত ঠেকা পড়েনি। ভাইয়ের বেলা যত ঢং, জামাইকে তো পাও ধুয়ে দিবি। তুর্যের কথায় চোখ মুখ কালো করে ফেলল নিঝুম। খাবারের প্লেট সমেত ডাইনিং থেকে উঠে কাউচের দিকে এগিয়ে যেতে যেতে ভাব দেখিয়ে বলল, আমার জামাইয়ের শুধু পা কেন, দরকার পড়লে সব ধুয়ে দেবো শালি। নিঝুমের যাওয়ার পানে চেয়ে অস্পষ্ট আওয়াজে ছোট্ট একটা অযাচিত শব্দ উচ্চারণ করল তুর্য। তৎক্ষণাৎ ওকে চোখ রাঙালেন তন্দ্রা। ধমকের স্বরে বললেন, তুর্য, এই শিক্ষা তোমার? বোনকে কেউ শালি বলে? যাও মুখ ধুয়ে এসো। মায়ের ধমক খেয়ে চুপসে গেল তুর্য।
ওপাশে কাউচে বসে মুখে মুরগির রান চিবোতে চিবোতে নিঝুমের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে মনে মনে বলল, সময় হোক তোকে বাগে পেয়ে নি একবার, তখন বোঝাবো কে কার পাও ধোয়ায়। জল স্রোতের ন্যায় গড়গড় করে অতিবাহিত হয়ে যায় সময়। অবিরাম এই সময়কে কেন্দ্র করে মানব জীবনে রচিত হয় স্মৃতির অধ্যায়। কারো স্মৃতি হৃদয় উজাড় করা আনন্দ উদ্দীপনের, কারো বা বিষণ্ণতা আর বিভীষিকার। গুনে গুনে 3টি দিন অতিবাহিত হলো আজ। গত 3 দিন ধরেই নিজ বাড়িতে নিজের ঘরেই কারাবন্দী আসামিদের ন্যায় তালাবদ্ধ জীবনযাপন করছে ঈশানী। সেদিন মায়ের হাতে প্রচণ্ড মারে হাড় কাঁপিয়ে জ্বর এসেছিল ওর, যেই জ্বরে ইস্তফা ঘটেনি আজ অবধি। ঠিক এভাবেই সকাল সন্ধ্যার সময় করে হানা দেয় তীব্র দাবদাহ। জ্বরের প্রকোপে ঠকঠক করে প্রকম্পিত হয় নাজুক সর্বাঙ্গ। নিদারুণ শিহরণে অহেতুক টলতে থাকে মস্তিষ্ক। জ্বরের তাড়নায় কাঁপতে থাকে সারা রাত ধরে আজে বাজে বিলাপ করে মেয়েটা। কখনো অজান্তেই কেঁদে ভাসায় অবচেতন 2 নয়ন, কখনো বা জ্বরের তবে চেতনা হারিয়ে বেঘরে পড়ে থাকে বিছানায়। এরপর যখন রাত পেরিয়ে সকাল হয় তখন চিরাচরিত নিয়মে কমে আসে বাহ্যিক তাপমাত্রা। প্রচণ্ড যাতনায় দিনপাত করতে করতে ঈশানীকে কেউ কখনো খুঁজতে আসে না। উষা এসে 3 বেলা খাবার দিয়ে যায় ঠিকই, কিন্তু না পারতে সেই মুখে খাবারও তোলে না মেয়েটা। প্রচণ্ড ঘৃণা, অভিমান, বিষণ্ণতায় গলা ভেদ করে খাবার নামে না ওর। এই নিয়েও গতকালও আরেক দফা ঝামেলা বাঁধিয়েছেন রোকেয়া। শেষমেশ না পেরে বেতের আঘাত হাঁকিয়েছেন মেয়েটার সর্বশরীরে, কেড়ে নিয়েছেন মোবাইল ফোন। তবুও এক রক্তই টল্লাতে পারেনি ঈশানীকে। নিজের বাক্যে অটল নীলাম্বরী। যাই হয়ে যাক, অ্যারিসকে ভুলে যেতে পারবে না ও। ওর হৃদগহীনে বরাবরের মতোই স্রোতের বিপরীতে চলছে। বাস্তবতা বুঝতে চায় না সে, জানতে চায় না ভবিতব্য। কেবল অনিমেষ চিত্তে খুঁজে বেড়ায় এক হৃদয়হীন মরীচিকাকে। পরপর 3 দিন শুধু পানির ওপর দিয়ে চলে যাচ্ছে জীবন। সুষ্ঠু সুন্দর সাবলীল দিনগুলো হারিয়ে গিয়েছে বিভীষিকার অনলে। ফ্যাকাশে এলোমেলো নাজুক মুখটা যতটা না বেদনারা ধরে রাখে, তার চাইতেও বেশি অভিমান ধরে রাখে ওর হৃৎপিঞ্জর। মাফিয়া বসটার উপর এক আকাশ পরিমাণ অভিমান নীলাম্বরীর। এতই যদি না দেখে নিঃশ্বাস নিতে ভুলে যায়, তাহলে কেন খুঁজল না একবারও? নাকি সেদিনের গুলির আঘাতে এখনো মুমূর্ষ সে? সর্বনাশা প্রণয়ের দাবানলে জ্বলে পুড়ে খাক হয় অন্তঃকরণ। নিজের ভাবনায় নিজেই অস্থির হয়ে ওঠে ঈশানী। করতে থাকে পরিত্রাণের সন্ধান। তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে উষা, হাতে খাবারের থালা। মেয়েটার চোখে মুখে কোনটা সুস্পষ্ট, যেন ঘরবন্দি ঈশানীর অসহায় অবচেতন রুগ্ন মুখখানা দেখে দুঃখের চাইতেও বেশি ভয় হয় তার, যার দরুন খাবারটা টেবিলে রেখে বিনা বাক্যে বেরিয়ে যেতে উদ্যত হয় উষা। অন্যদিন কোনোরূপ কথাবার্তা না বললেও আজ হুট করে উষাকে পিছু ডাকে ঈশানী। কণ্ঠনালীতে আওয়াজ নেই কোনোরূপ, তাও বহু কষ্ট করে ঝিমিয়ে ঝিমিয়ে মেয়েটাকে বলে, উষা বোন আমার, একটা মোবাইল ফোন এনে দিতে পারবি? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ভয়ের তো ঢোক গেল উষা। তাড়াহুড়ো এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, না রে আপু, মা জানলে মেরে ফেলবে আমায়। আঙুলের ইশারায় বেড টেবিলের ড্রয়ারটা দেখিয়ে দিল ঈশানী। লম্বা শ্বাস টেনে অস্ফুট স্বরে বলল, ওখানে অনেকগুলো পয়সা রাখা আছে, সব তোর। তবুও একটা ফোন খুঁজে দে না বোন। এখান থেকে না বেরোতে পারলে দেখবি সত্যি আমি মরে যাব। কথাটুকু শেষ হতে না হতেই আকস্মাৎ চেতনা হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে ঈশানী। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল উষা। বিস্ময় আপনা আপনি ফাঁক হয়ে যায় মুখের উপর। 2 হাত চেপে ধরে চেঁচিয়ে উঠল সবেগে, আপু! উষার এই ধরনের ঘর কাঁপানো নিগুড় চিৎকার পৌঁছালো না নিচতলায়। তার আগেই রিভলভার থেকে নিক্ষিপ্ত ধাতব বুলেটের প্রকাণ্ড আওয়াজে ঝনঝন করে প্রকম্পিত হয়ে উঠল সমগ্র দোতলা বাড়ি। ভয়ের তোরে অবচেতন ঈশানীকে মেঝেতে ফেলে রেখেই জোর কদমে নিচের ঘরে ছুটল উষা। তরতর করে সিঁড়ি ভেঙে নিচে নেমে আসতেই দেখা মিলল একদল কালো পোশাকধারী বিদেশি গোছের মূর্তিমানবের। জীবন্ত অশরীরীর ন্যায় স্নাইপার হাতে শটান দাঁড়িয়ে আছে লোকগুলো, যেন যুদ্ধ ময়দানের নির্ভীক সৈন্যদল, জেতার জন্য যারা পুরোপুরি প্রস্তুত। আর একটু গভীর নজরে লোকগুলিকে পরখ করতেই আঁতকে ওঠে কিশোরী উষা।
অতর্কিতে মুখোমুখি হয় এক অনাকাঙ্ক্ষিত দৃশ্যের। একজন কালো কোট পরিহিত লম্বা লোক, লম্বা চওড়া সুঠাম দেহির লোকটা ট্যাটু খচিত আঙুলের ভাঁজে নির্লিপ্তে খেলা করছে রিভলভার নামক চকচকে এক মরণাস্ত্র। কালো মাস্কের অন্তরালে তার অভিব্যক্তি অস্তিত্বহীন হলেও ধূসর বাদামি চোখ দুটোতে মৃত্যের ন্যায় শূন্য আর নির্জীব। সেদিকে নজর পড়লেই কেমন কাঁপন ধরে ওঠে অন্তরে, যেন নির্জীব অভিব্যক্তিহীন চোখ দুটোই তার অশুভ শক্তির আস্ফালন। নির্বিকারে লোকটা এগোলো সম্মুখে, তার প্রতিটি নৈশব্দিক পদচারণায় ক্রমশ স্তব্ধ হয়ে এলো শ্বাস প্রশ্বাস। ওদিকে থমথমে এই আশঙ্কাজনক পরিস্থিতি মোটেই গায়ে মাখলেন না রোকেয়া। রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে তিনি মুখোমুখি হলেন পৈশাচিক অস্তিত্বের। চারিপাশ অবলোকন করে ঝাঁঝিয়ে উঠে বললেন, কে আপনারা? আমার ঘরের দরজায় গুলি মারার সাহস কি করে হয় আপনাদের? দেশে কি আইন কানুন নেই নাকি আপনারা পৃথিবীতে নতুন, আদব কায়দা কিছু জানেন না? এক্ষুনি বেরিয়ে যান, নয়তো পুলিশ ডাকবো আমি। রোকেয়ার কথায় বিন্দুমাত্র কর্ণপাত করল না মাফিয়া বস। একবার তাকানোরও প্রয়োজন বোধ করল না ভদ্রমহিলার পানে। দায়সারা বদনে অগ্রসর হতে লাগলো সম্মুখে। ঠিক তখনই পেছন থেকে ফের কর্কশ্বরে চেঁচিয়ে উঠলেন রোকেয়া প্রাচী, আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকছেন, আবার দোতলায় যাচ্ছেন, সাহস তো কম না? থমকালো মাফিয়া বস, স্থবির চিত্তে দাঁড়িয়ে গেল সেখানে। অতঃপর পেছনে না ঘুরেই সিঁড়ির পার্শ্ববর্তী পদ্মসন গড়ে থাকা বিশাল ফ্লাওয়ার ভাসটাতে লাথি হাঁকালো সজোরে। তীব্র কষাঘাতে রোকেয়ার থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্বে গিয়ে ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে আছড়ে পড়ল সেটি। আকস্মাৎ ঘটনায় ধরফরিয়ে উঠে কয়েক পা পিছিয়ে গেলেন রোকেয়া। তৎক্ষণাৎ পেছন থেকে তার মস্তিষ্ক বরাবর রিভলভার তাক করল আরেকজন। মাথার ওপর বন্দুকের নলের স্পষ্ট উপস্থিতি অনুভব হতেই কলিজার পানি শুকিয়ে কাঠ হয়ে গেল ভদ্রমহিলার। চকিতে হাঁসফাঁস করে ঘাড় ঘোরাতে চাইলেন তিনি, তবে ব্যর্থ হলেন। তার আগেই পেছন থেকে ভেসে এলো কঠোর এক নিষেধাজ্ঞা, খবরদার 1 ইঞ্চি ঘাড় ঘোরালে ট্রিগারে হাত চালাবো। আতঙ্কে পুরোপুরি স্তব্ধ হয়ে পড়লেন রোকেয়া। ফলস্বরূপ ঘাড় ঘোরানোর কোনরূপ স্পর্ধা না দেখিয়ে জীবন্ত পুতুল হয়ে দাঁড়িয়ে রইলেন নির্বিকারে। ওদিকে সিঁড়ির অভিমুখে অগ্রসর হতে গিয়ে ঘাড় ফিরিয়ে উষার পানে দৃষ্টিপাত করে অ্যারিস। ভয়ানক লোকটার নির্জীব চাহনিতে থরথর করে কেঁপে ওঠে ভীতু উষা। সেসবে কোনরূপ তোয়াক্কা না করে অভিব্যক্তিহীন গম্ভীর স্বরে অ্যারিস বলে, ঈশানীর ঘরটা কোন দিকে? কাঁপতে কাঁপতে আঙুল ওচালো উষা। প্রবল আতঙ্কে কণ্ঠনালীর আওয়াজটুকু পুরোপুরি লোপ পেয়েছে তার। সহসা কেবল তর্জনীর দ্বারা ইশারায় বুঝিয়ে দেয় লোকটাকে। ঘরের দরজাটা হাট করে খোলা, যার দরুন ঘরের বাইরে থেকে মেঝেতে ভেঙে চুরে পড়ে থাকা চেতনাহীন মেয়েটাকে দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল মাফিয়া বস। নিষ্ক্রিয় জ্বলন্ত হৃদয়ের ঠিক মাঝ বরাবর বিদ্ধ হলো অদৃশ্য এক খঞ্জর। অচিরেই থমকে গেল নিঃশ্বাস। ঘরের দিকে যত এগিয়ে যাচ্ছে ততই যেন প্রবল অস্থিরতা গ্রাস করছে অন্তঃকরণ। ভেতরের পৈশাচিক সত্তাটা বিদ্রূপ করে বলছে, তোর জন্যই এসব হয়েছে। শুধু শুধু পবিত্র এই সত্তাটাকে নিজের কালো অস্তিত্বের সঙ্গে না জড়ালেও হতো। বরাবরের মতোই বেপরোয়া মাফিয়া বস শুনল না অন্তরের বাধা। বেগবান চিত্তে এগোলো সম্মুখে, জোর কদমে নয়, ধীরে ধীরে নিস্তব্ধ পদযুগলে এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে বসল মেঝেতে, ঠিক সাকুরার মুখোমুখি হয়ে। পরপরই 2 হাত বাড়িয়ে তুলে নাজুক শরীরটাকে সন্তর্পণে তুলে আনলো ইস্পাত কঠিন বক্ষ মাঝে। খসখসে পুরুষালী হাতে নরম শরীরটাকে আঁকড়ে ধরে অত্যন্ত কাতর স্বরে বিড়বিড়ালো, প্রেম আমার। এত যন্ত্রণা, এত ভৎসনা, এত অবহেলার মাঝেও একটুখানি উষ্ণ আলিঙ্গনের শরীরটা সচল হয়ে উঠল রুগ্ন মানবীর। কোনো মতে চেতনা ফিরে এলে নিভু নিভু নয়নজোড়া মেলে সামনে তাকালো মেয়েটা। ঝাপসা অস্পষ্ট দৃশ্যপটে ভেসে উঠল পিয়ার্সড করানো চিরচেনা সেই ধূসর বাদামি শূন্য অক্ষিযুগল। সঙ্গে সঙ্গে 2 হাত বাড়িয়ে মাফিয়া বসের গ্রীবাদেশ জড়িয়ে ধরে সাকুরা। শুষ্ক অধর নাড়িয়ে রিনরিনে আওয়াজে ডেকে ওঠে, অরণ্য। কাউকে স্বস্তি কিভাবে দিতে হয় জানা নেই অ্যারিসের, কারণ ওর উপস্থিতি বরাবরই সর্বসাকুল্যের অস্বস্তির কারণ। তবুও এই মুহূর্তে নিজের হৃদয়হীন অস্তিত্বকে বেমালুম ভুলে গেল মাফিয়া বস। অচেরেই ঝুঁকল নিজের প্রেমিক সত্তার নিকট।
নিজেকে খানিকটা সাবলীল বানানোর প্রচেষ্টা চালিয়ে মেয়েটার পৃষ্ঠদেশে স্নেহের করতল বুলিয়ে নিগুড় নির্লিপ্ত গলায় বলে উঠল, এই তো আমি তোমার কাছেই আছি, আর কেউ কষ্ট দিতে পারবে না তোমাকে, জাস্ট নো ওয়ান।